কলকাতার ঐতিহাসিক রেড রোডকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের আগুন জ্বলে উঠেছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশাল আয়োজন, দীর্ঘ সময় ধরে যান চলাচল আটকে রাখা এবং সেই একই রাস্তায় ঈদের নামাজের অনুমতি না পাওয়ার অভিযোগ, সবকিছু মিলিয়ে প্রশ্নের মুখে প্রশাসনের সিদ্ধান্ত। এই ইস্যুতেই এবার সরব হয়েছেন ভাঙ্গরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার বক্তব্যে উঠে এসেছে সমতা, নিরপেক্ষতা এবং প্রশাসনিক সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন, যা এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। নওশাদ সিদ্দিকীর দাবি, বিষয়টির কোনো নির্দিষ্ট ধর্ম বা সাম্প্রদায়িককে ঘিরে নয়, বরং প্রশ্ন হলো একই জায়গা এবং একই প্রশাসনের অধীনে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে আলাদা মানদণ্ড কেন প্রয়োগ করা হবে। তার মতে, যদি যানজট বা জনভোগান্তির কারণ দেখিয়ে একটি ধর্মীয় আয়োজনকে সীমাবদ্ধ করা হয়, তাহলে অন্য ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা উচিত। অন্যথায় সাধারণ মানুষের মনে বৈষম্যের ধারণা তৈরি হওয়াই স্বাভাবিক। তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের এমন দ্বৈত আচরণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের জন্ম দিচ্ছে। রেড রোডের ঘটনাকে সামনে এনে তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো সব নাগরিকের প্রতি সমান আচরণ নিশ্চিত করা। কোনো সিদ্ধান্ত যদি এক পক্ষের জন্য কঠোর বা অন্য পক্ষের জন্য নমনীয় বলে মনে হয়, তাহলে সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবেই। তার এই মন্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নওশাদের বক্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া। তার সমর্থকদের একাংশ বলছেন, তিনি সাধারণ মানুষের মনের কথাই তুলে ধরেছেন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সবার জন্য একই নিয়ম থাকা উচিত। তবে বিরোধী শিবিরের দাবি, প্রশাসনিক সিদ্ধান্তের পেছনে নিরাপত্তা, জনস্বার্থ এবং পরিস্থিতি ভেদে বিভিন্ন বাস্তব কারণ থাকতে পারে। তবুও রেড রোডকে কেন্দ্র করে ওঠা এই প্রশ্ন আবারও পশ্চিমবঙ্গের রাজনীতিতে সমতা ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে পুরনো বিতর্ককে সামনে এনে দিয়েছে। এখন দেখার বিষয়, এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এবং প্রশাসন এ বিষয়ে কী ব্যাখ্যা দেয়। অন্যদিকে নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট টেনে শাসক দল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ নেতৃত্ব সংকটকে তীব্রভাবে কটাক্ষ করেছেন। তিনি দাবি করেন, বর্তমানে আসলে কোন অংশটি আসল তৃণমূল তা নিয়ে সাধারণ মানুষের মতো তিনিও চরম ধোঁয়াশার মধ্যে আছেন। এই কারণ হিসাবে তিনি উল্লেখ করেন, দলটির সর্বোচ্চ নেত্রী এবং প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণ আড়াল বা উপেক্ষা করে রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বিরোধী দল নেতা নির্বাচনের প্রক্রিয়া চালানো হয়েছিল। এই চরম বিশৃঙ্খলাকে টিপ্পনী কেটে তিনি বলেন, বর্তমানে আসলে এটা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে যে তৃণমূলের মূল শক্তি আসলে কারা। দলটির বর্তমান ভাঙ্গন এবং নেতাদের দলবদল বা নতুন সমীকরণ তৈরির প্রক্রিয়া নিয়েও নওশাদ সিদ্দিকী তার ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন। তিনি রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়া একটি নতুন তত্ত্বকে আক্রমণ করে বলেন, বর্তমানে এমনভাবে প্রচার চালানো হচ্ছে যেন মনে হচ্ছে দলটির 90 বা 93% নেতাকর্মী অত্যন্ত ভালো ও সৎ ছিলেন, আর মাত্র সামান্য কিছু অংশ খারাপ ছিল। এই যুক্তিকে নস্যাৎ করে তিনি প্রশ্ন তোলেন, যদি দলের সিংহভাগ নেতাই ভালো এবং সৎ হয়ে থাকেন, তবে আজ কেন দলটির ভেতরে এত বড় বিপর্যয় দেখা দিল এবং কেন শীর্ষ নেতাদের রাজনৈতিকভাবে নির্বাসনে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। নেতাদের আকস্মিক দলবদল এবং রাজনৈতিক অবস্থান পরিবর্তনকে নওশাদ সিদ্দিকী একটি অত্যন্ত চতুর ও সুবিধাবাদী কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন, যাকে তিনি বিজেপিকে একটি মিসড কল দেওয়ার সাথে তুলনা করেন। তার মতে, এই নেতারা মূলত আগামী দিনে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং দলের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতেই এই ধরনের সমীকরণ তৈরি করছেন। অতীতে ঘটে যাওয়া বিভিন্ন দুর্নীতি, কেলেঙ্কারি বা অসামাজিক কর্মকাণ্ডের আইনি ও সামাজিক দায় থেকে নিজেদের আড়াল করা এবং যে কোনো উপায়ে নিজেদের পিঠ বাঁচানোই এই দল বদলদের একমাত্র গোপন উদ্দেশ্য।
বক্তব্যের শেষ অংশে নওশাদ সিদ্দিকী বিধানসভা চত্বরে তাকে ও তার দলকে কেন্দ্র করে তৈরি হওয়া ঘর বরাদ্দের বিতর্কটি সম্পূর্ণ পরিষ্কার করেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, তাকে বা তার দলকে নিয়ে বিধানসভার ভেতরে অফিস রুম বরাদ্দ হওয়া সংক্রান্ত যে সমস্ত খবর ছড়িয়ে পড়েছিল তা কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি নিয়ম ও আইনকানুন মনে করিয়ে দিয়ে বলেন, সরকারের নিয়ম অনুযায়ী তাদের জন্য এখনও কোনো সুনির্দিষ্ট অফিস রুম বা ঘর বরাদ্দ করা হয়নি। একই সাথে তিনি আশা প্রকাশ করেন যে বিধানসভার মাননীয় স্পিকার নিয়ম অনুযায়ী খুব দ্রুত সব রাজনৈতিক দলের জন্যই যথার্থ ঘরের ব্যবস্থা সম্পন্ন করবেন। সব মিলিয়ে নওশাদ সিদ্দিকীর সাম্প্রতিক বক্তব্য শুধু রেড রোড বিতর্ক বা তৃণমূলের অভ্যন্তরীণ সংকটের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তিনি প্রশাসনিক নিরপেক্ষতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাজনৈতিক জবাবদিহিতার প্রশ্নকে একসঙ্গে সামনে নিয়ে এসেছেন। একদিকে ধর্মীয় অনুষ্ঠান ঘিরে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী শক্তির অভ্যন্তরীণ অস্থিরতা ও নেতৃত্বের সংকটকেও আক্রমণ করেছেন। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে যে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে শুধু ক্ষমতার লড়াই নয়, বরং মানুষের আস্থা ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার প্রশ্নও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে রেড রোড বিতর্ক থেকে শুরু করে তৃণমূলের ভবিষ্যৎ এবং বিধানসভার অভ্যন্তরীণ পরিস্থিতি সব কিছু নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন রাজনৈতিক মহলের নজর থাকবে এই বিতর্কগুলোর পরবর্তী গতিপথের দিকে এবং শাসক ও বিরোধী উভয় পক্ষ কিভাবে এই প্রশ্নগুলোর জবাব দেয় তার ওপরই অনেকাংশে নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ। পারবেন আসল তৃণমূল কারা। যখন ক্ষমতায় ছিল দলের সেকেন্ড ইন কমান্ড, অনেক বিষয় তারা এড়িয়ে যেতেন বা সে অবধি এসে পৌঁছাতে পারতেন। এখন সেগুলোকে নতুন করে রিওপেন করা হচ্ছে। তবে এটা কতটা সাস্টেনেবল হবে আমি ভরসা করতে পারছি না, কারণ অলরেডি ইডি, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি যে তদন্তগুলো করেছে, এক একটা তদন্তে প্রায় 60%, 70%, 80% মধ্যে অ্যাচিভ হয়ে গেছে। আর 20% অ্যাচিভ করতে পারলেই সে তদন্ত প্রক্রিয়া শেষ হবে। ইডি বা সেন্ট্রাল এজেন্সির সাকসেস রেটটা একটু হলেও বাড়বে। সেগুলো বাদ দিয়ে কে কোথাও ফার্জি সই করেছে তাই নিয়ে টানাটানি হচ্ছে, মধ্যপ্রদেশে কোথাও মানহানি কেস আছে সেই নিয়ে হয়েই হচ্ছে, এই নিয়ে আমাদেরকে মাতিয়ে রাখা হচ্ছে। আমার তো মনে হয় কোনো না কোনো জায়গাতে ওই সেই দিদিমণির অমূল্যবাণী যে আরএসএস ভালো, বিজেপি খারাপ, অটলজি ভালো, অমিত শাহজি খারাপ, মোদি ভালো, অমিত শাহ খারাপ, এই যে ম্যানেজের জায়গা থেকে ওই পরিবার নিজেকে সেভ করে রেখে দেবে। শুধুমাত্র টাইম পাস হচ্ছে আমাদেরকে নিয়ে। এই সিআইডি যাচ্ছে, ফলটা কত দূর হবে বোঝা মুশকিল। ধমকানো চমকানোর জন্য হয়তো যেতে পারে, বা আমাদের মতো বাইরে যারা সাধারণ মানুষজন আছে পাবলিককে মাতিয়ে রাখার জন্য যেতে পারে।